স্বাগত সবাইকে। বাংলা গল্প সমাহরণের আজকের আয়োজন অপরাজেয় কথাশিল্পী খ্যাত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে মহেশ গল্পটি। চলুন শুরু করা যাক। কাশীপুর গ্রামের দরিদ্র কৃষক গফুর মেয়ে আমিনার সাথে কোনো রকমে খেয়ে না খেয়ে জীবন চালায়। পরিবারে থাকার মধ্যে আছে ওই মেয়েটা আর মহেশ। গ্রামের জমিদার শিববাবু ছিলেন ভীষণ রাগী, আর এই জমিদার বাড়ির ধারেই বাড়ি গফুরজোলার। জমিদার শিববাবু ও তার পণ্ডিত তর্করত্ন গরুর প্রতি অবহেলার দায়ে সবসময় তাকে অভিযুক্ত করে। সেদিন ছোট ছেলের জন্মদিনের পূজা শেষ করে তর্করত্ন বাড়ি ফেরার পথে একটা পিটিলি গাছের তলায় দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে গফুরকে ডাকলেন। ঘর থেকে গফুরের মেয়ে বের হয়ে বলল, ঠাকুর, বাবার যে ভীষণ জ্বর। তর্করত্ন রেগে গিয়ে বললেন, কিসের জ্বর? ডেকে দে পাষণ্ডকে। এমন হাক ডাক শুনে গফুর ঘর থেকে বের হয়ে বাবলা গাছে বাঁধা ষাঁড়ের কাছে গিয়ে দাঁড়াল। ওদিকে তর্করত্ন ষাঁড়কে দৃষ্টি করে বলল, ওটা কি হচ্ছে শুনি? এই ইঁদুর গা, ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে? সব সময় দেখি ঠাই বাঁধা, গো হত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে। উত্তরে গফুর বলে, কি করব ঠাকুর, দড়ি ধরে যে দুটো খাইয়ে আনবো শরীরে তার জোর পায় না, একা যে ছেড়ে দেবো তারও উপায় নেই, কার না কার ধানে মুখ দেবে। তর্করত্ন বললেন, ভাগে যে এত খড় পেলি, তা গরুটার জন্য কিছু রাখতে পারলি না? খাবার দাবার ঠিক মতো দেওয়ার খোঁজ নেই, আবার ভারী স্বাদ করে নাম রাখা হয়েছে মহেশ, হেসে বাঁচি নে। কিন্তু এ বিদ্রূপ গফুরের কানে গেল না। সে তার দুরবস্থার কথা আর মহেশকে খেতে দিতে না পারার ব্যর্থতা বলতে বলতে কেঁদেই ফেলল। কিন্তু তর্করত্নের তাতেও করুণার উদয় হল না। তার উপর আবার গফুর বলে, কাহুন 2 খড় ধার দাও না ঠাকুরমশাই, গরুটাকে 2 দিন পেট পুড়ে খেতে দিই। বলতে বলতে ধপ করে ব্রাহ্মণের পায়ের কাছে বসে পড়ল। তর্করত্ন গফুরকে ধমকে সরিয়ে দিলে গফুর তখনও বলতে থাকে, আমরা না খেয়ে মরি, ক্ষতি নেই, কিন্তু ও আমার অবলা জীব, কথা বলতে পারে না, শুধু চেয়ে থাকে, আর চোখ দিয়ে জল পড়ে। তর্করত্ন বলল, ধার যে নিবি ভালো কথা, কিন্তু শোধ দিবি কীভাবে শুনি? গফুর আশান্বিত হয়ে ব্যগ্র স্বরে বলে ওঠে, যেমন করে পারি শোধ দেব ঠাকুর। তর্করত্ন কোনো কথায় কান দিল না। ফিরে যাওয়ার উপক্রম করতেই মহেশ তার হাতে থাকা খাবারের গন্ধ পেয়ে শিং নেড়ে আসলে তর্করত্ন বলে, যেমন চাষা তার তেমনি বলদ, খড় জোটে না আবার চালকলা খাওয়া চাই। গফুর ক্ষণকাল স্তব্ধ হয়ে মহেশের বেদনা ও ক্ষুধায় ভরা গভীর কালো চোখ দুটি দেখে নীরবে ধীরে ধীরে গলায় হাত দিয়ে বলল, মহেশ, তুই তো আমার ছেলে, বল, আমি তোকে পেট পুড়ে খেতে দিতে পারি না, কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। প্রত্যুত্তরে মহেশ শুধু আরামে চোখ বুজে রইল। লোকে বলে তোকে গোহাটায় বেঁচে ফেলতে। কথাটা উচ্চারণ করেই গফুরের 2 চোখ বেয়ে জল পড়তে লাগল। চোখ মুছে গফুর বরাবরের মতো চাল থেকে টেনে আনা বিবর্ণ খড় মহেশের মুখের সামনে দিয়ে বলল, তাড়াতাড়ি খেয়ে নে। তখনই মেয়ে এসে বলে, মহেশকে আবার চাল ফেলে খড় দিয়েছ বাবা, দেয়ালটা এবার ভেঙে পড়বে তো, তুমি এখন খেতে আসো। গফুর জ্বরের দোহায় নিজের খাবার মহেশকে দিয়ে তার তৃপ্তি মেটাল। কয়েকদিন পর হঠাৎ মহেশকে কোথাও খুঁজে পাওয়া না গেলে গফুর ভীষণ ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু মহেশকে খুঁজতে যাওয়া মতো শরীরে তার বিন্দুমাত্র শক্তি নেই। কিছুক্ষণ পর তার মেয়ে এসে গফুরকে জানায়, মানিক ঘোষের বাগানে ঢুকে গাছপালা খেয়ে ফেলার অপরাধে মহেশকে থানায় দিয়েছে। গফুর স্তব্ধ হয়ে বসে আকাশ কুসুম ভাবতে লাগল। এদিকে 3 দিন হলেই যে পুলিশের লোক মহেশকে গোহাটায় বিক্রি করবে, একথা মনে আসতেই বরাবরের মতো গফুর 1 টাকা দরে তার পিতলের থালাটি বংশীর কাছে বন্ধক রেখে মহেশকে এনে যথাস্থানে বেঁধে রাখল। ফেরার পথে 2 টাকা দরে মহেশকে বেচার জন্য বায়না দিয়ে আসলো। পরদিন যথাসময়ে একজন মুসলিম বুড়ো মহেশকে 10 টাকার দরে নিয়ে যেতে চাইলে গফুর কোনো মতেই মহেশকে ছাড়তে রাজি হয় না। ফলে তার সব টাকা ফেরত দিতেই সেখানে একটা হাঙ্গামা হয়। কিছুক্ষণ পর জমিদারের সদর থেকে তার ডাক পড়লে গফুরের বুঝতে আর বাকি রইল না যে এ খবর জমিদারের কানে পৌঁছেছে। জমিদার মহেশকে বেচার অপরাধে গফুরকে কোনো শাস্তি দেওয়ার আগেই গফুর নিজেই নিজেকে শাস্তি দিয়ে অপরাধ স্বীকার করে এবং এমন অপরাধ আর না হওয়ার প্রতিশ্রুতি দেয়।
বাড়ি ফিরে গফুর মহেশকে মন খুলে কতই না আদর করতে লাগে। জ্যৈষ্ঠের শেষে আকাশ রৌদ্রের যে মূর্তি দেখাতে পারে তা না দেখলে উপলব্ধি করা যায় না। তেমনি এক দুপুরে সদ্য জ্বর থেকে সেরে ওঠা গফুর কাজের সন্ধানে বাইরে যায়, কিন্তু কোনো কাজ না পেয়ে বড়ই ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে মেয়ে আমিনার কাছে জানতে পারে ঘরে খাবার তো দূরের কথা, পান করা মতো সামান্য জলটুকুও নেই। এ কথা শুনে গফুর নিজেকে সংবরণ করতে না পেরে আমিনার গালে একটা চড় বসিয়ে দেয়। আমিনা কোনো কথা না বলে নিঃশব্দে কলসি নিয়ে জল আনতে বাড়ি থেকে বের হয়ে যায়। গফুর স্তব্ধ হয়ে বসে রইল। এমন সময় জমিদারের পেয়াদা যমদূতের ন্যায় এসে চিৎকার করে ডাকল, গফরা, ঘরে আছিস নাকি? বাবুমশাই ডাকছেন। উত্তরে গফুর যেতে পারবে না বলায় পেয়াদা কটু কথা বললে গফুর বলে, আমি কারো গোলাম নই, খাজনা দিয়ে বাস করি, আমি যাব না। কিন্তু এত কিছু করার পরও জমিদারের কথা অমান্য করার সাহস তার হলো না। সদরে গিয়ে জানতে পারে মহেশ জমিদার বাড়ি ঢুকে ফুলগাছসহ ধান খেয়েছে। এ অপরাধে সবাই তাকে ধরতে গেলে বাড়ির ছোট মেয়েকে ফেলে পালিয়েছে। আর এমন অপরাধ এই প্রথমবার নয়, আগেও অনেকবার ঘটেছে। নিতান্ত গরিব বলেই তাকে মাফ করে দেওয়া হয়েছে, কিন্তু জমিদারকে কটু কথা বলায় এবারটি আর মাফ হয় নাই। গফুর নানা রকম লাঞ্ছনা সহ্য করে বাড়ি ফিরে নিঃশব্দে ঘরে শুয়ে পড়ে, কিন্তু তার বুকের ভেতরটা যেন মধ্যাহ্ন আকাশের মতোই জ্বলতে থাকে। হঠাৎ বাইরে থেকে মেয়ের আর্তকণ্ঠ কানে আসতেই গফুর বাইরে এসে দেখে আমিনা মাটিতে পড়ে এবং ভাঙা কলসি থেকে বেয়ে পড়া জল মহেশ মুখ দিয়ে মরুভূমির মতো চুষে খাচ্ছে। চোখের পলক না ফেলে গফুর জ্ঞানশূন্য হয়ে গেল। মেরামত করার জন্য পাশে রাখা লাঙলের মাথাটা দিয়ে সে মহেশের মাথায় সজোরে আঘাত করে। একটিবার মাত্র মহেশ মুখ তুলবার চেষ্টা করে, তারপরেই মহেশের অনাহার ক্লিষ্ট শীর্ণ দেহ ভূমিতলে লুটায়ে পড়ে। চোখের কোণ বয়ে কয়েক ফোঁটা অশ্রু ও কান বেয়ে কয়েক ফোঁটা রক্ত গড়ায়ে পড়ে। বার কয়েক সমস্ত শরীরটা থর থর করে কেঁপে উঠল। পা দুটো প্রসারিত করে মহেশ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমিনা কেঁদে বলে উঠল, কি করলে বাবা, আমাদের মহেশ যে মারা গেল। গফুর নড়িল না, জবাবও দিল না, শুধু একজোড়া নিমেষহীন গভীর কালো চোখের দিকে পাথরের মতো নিশ্চল হয়ে চেয়ে রইল। ঘণ্টা কতক পরে গ্রামের কতক মুচির দল এসে মহেশকে ভাগাড়ে নিয়ে গেল। গফুর চুপ থেকে সব কিছু দেখলেও কিছু বলল না। অবশেষে রাতের অন্ধকারে মেয়েকে নিয়ে গ্রামের সব কিছু ছেড়ে ফুলবেড়ির চটকলে কাজ করার উদ্দেশ্যে যেতে চাইলে আমিনা আশ্চর্য হয়ে চেয়ে রইল। হাজার কষ্টের মাঝেও গফির যেখানে যেতে চায়নি, আজ নিজেই সেখানে যাওয়ার উদ্বেগ প্রকাশ করছে। রাতের বাড়ির আঙিনা থেকে বেরিয়েই গফুর সেই বাবলাতলায় এসে উপরওয়ালার কাছে যারা মহেশের খাবার ঘাস ও খাবার পানি কেড়ে নিয়েছে তাদের কসুর মাফ না করার মিনতি জানাই। সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।